কথাটা ব্যাপারটা আসবে সেটা হলো আমাকে জানতে হবে সেটা হলো রাশি। রাশি কাকে বলে? রাশি। তো রাশি আমরা আশা করছি জানি। রাশি মানে হলো যে কোনো আমার কোয়ান্টিটি কেমন, যে আমার কি হতে পারে, ভর হতে পারে, ঘনত্ব হতে পারে, আয়তন হতে পারে, আমার কি হতে পারে, যেগুলো আমরা মেজার করতে পারবো, যেগুলো আমার অনুধাবন যোগ্য, সমস্ত কিছুকে আমি বলছি রাশি। সেই রাশি মানে ধর তোকে জিজ্ঞাসা করলাম যে তোর ভর কত, তুই একটা তোলা যন্ত্রের উপরে বসে গিয়ে এবার বললি স্যার আমার ভর হলো 50 কেজি, তাহলে এই রাশিটার কত? 50 কেজি। তোকে বলা হলো তুই বাইক নিয়ে ছুটছিস কত কিলোমিটার পার সেকেন্ড ঘন্টা, মানে 60 কিলোমিটার পার ঘন্টা বেগে। এবার যখন তুই ছুটতে শুরু করলি, তার মানে কি এই যে 60 কিলোমিটার পার ঘন্টা বেগটা তুই কি করতে পারলি, মেজার করতে পারলি, তাহলে এটাই হয়ে গেল আমার রাশি। এই রাশি যা কিছু আমি মেজার করতে পারবো, মাপতে পারবো, তাদেরকে আমি বললাম রাশি। এই রাশি দুই প্রকারের। এই রাশিটাকে আমি বলছি দুই প্রকার, একটা হলো ভেক্টর আর একটা হলো কি স্কেলার। একটা হলো ভেক্টর আর একটা হলো স্কেলার। এবার এখান থেকে এবার বেরিয়ে আসছে এটা হলো স্কেলার রাশি। স্কেলার রাশি। আর এইটা হয়ে গেল আমার ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশি। যেটা এবার আমি আলোচনা করব সেটা হলো যে স্কেলার রাশি। প্রাথমিকভাবে আমার মূল বিষয়বস্তু হলো এখানকার ভেক্টর, কিন্তু আমি প্রাথমিকভাবে ভেক্টর আমাকে জানতে গেলে আমাকে কি করতে হবে, স্কেলারটাও আমাকে জানতে হবে। তো আমি প্রাথমিকভাবে স্কেলারটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। যেমন আমি বললাম যে স্কেলার রাশি হেডিং করবি এবার, আর প্রত্যেককে আমি বলছি যে এই যে সমস্ত ব্যাপারগুলো আসবে সবগুলো কিন্তু নোট করব। বুঝা গেল? নোট করব। মানে অনেক কথা আছে যেটা বইয়ে পাবি না, বা বইয়ের ভাষা হয়তো বা নিজেরা উদ্ধার করা সম্ভব নয়, সেই সমস্ত জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু আমি বলে দেব যাতে করে তোদের সুবিধাটা হয়। এবার এই স্কেলার রাশি যেটা আমি বললাম, তাহলে স্কেলার রাশি কাকে বলে? তাহলে এর সংজ্ঞা হলো যে সমস্ত রাশির শুধু মান আছে, শুধু মান আছে কিন্তু দিক নেই, তাকে বলে স্কেলার রাশি। স্কেলার রাশি। আমরা সবাই সবার সঙ্গে পরিচিত হয়েছি রে? সবাই সবার সঙ্গে পরিচিত হয়েছিস? বন্ধু হয়েছিস নাকি শত্রু হয়ে আবার আছিস? এখানে আমরা সবাই একটা ফ্যামিলি, অতএব সেরকম ভাবে কেউ করবি না, সবাই সবারই বন্ধু। আর এই যে 1-2 বছর আমরা থাকবো, এটাকে এনজয় কর। বোরিং লাগতে পারে, সেই বোরিং এর মধ্যেও তোরা এনজয়টা করবি। আস্তে আস্তে তো যতদিন যাবে ততটা হবে। তাহলে স্কেলার রাশি পেয়ে গেলাম। তাহলে উদাহরণ হিসেবে যদি বলি, তাহলে এটার উদাহরণ হলো, বল স্কেলার রাশি কয়েকটা উদাহরণ কত তোরাই বল, কি পাবো? দৈর্ঘ্য হলো ভেক্টর কোয়ান্টিটি, ভর, তারপরে বল ঘনত্ব, তারপরে বল আয়তন বললি, তারপরে বল ক্ষেত্রফল নয়, ক্ষেত্রফল ভেক্টর কোয়ান্টিটি, আমি আর ওটা আলোচনা করব। ভর, ঘনত্ব, আয়তন। তারপরে আমি যেটা পেয়ে যাব সেটা হলো উষ্ণতা। আপেক্ষিক গুরুত্ব। যা কিছু আছে মোটামুটি সমস্ত কিছুই, ধর তোদের হয়তো একদম মনে পড়ছে না, মনে পড়বে, তাহলে এগুলো সমস্ত কিছুই হলো আমার কি স্কেলার রাশি। অর্থাৎ এদের আমি যেটা মার্কিং করতে বলবো, যে সমস্ত শুধু মান আছে কিন্তু দিক নেই, এটা কিন্তু মার্কিং করে রাখবি। অর্থাৎ শুধু মান আছে, দিক নাই, মানে ব্যাপারটা কেমন? তোকে আমি বললাম তোর ওজন হলো 10 কেজি, তুই কোনোদিনই কিন্তু বলিস না যে আমার ওজন উত্তর দিক বরাবর 10 কেজি, দক্ষিণ দিক বরাবর 15 কেজি, বা পূর্ব দিক বরাবর আমার 10 কেজি, এরকম কোনদিন বলেছিস না। ওজন যেটা আছে, অর্থাৎ ওজন অ্যাকচুয়ালি বলাটা ভুল, ভর, ওজন তো নয় ভর, এই হলো কথা। এটা ওজন যেটা আছে সেটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্কেলার নিয়ে কিন্তু আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই, আর স্কেলার নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ভেক্টর। এবার হেডিং করব আমি ভেক্টর রাশি কাকে বলে। ভেক্টর রাশি কাকে বলে? তো যে কথাটা তোদের আমি বলছি বা বলবো, যে এই ভেক্টরটা হলো এমনই একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিন্তু সমস্ত চ্যাপ্টারে কিন্তু মাথা ঢুকিয়ে আছে। তুই কার্যক্ষমতা শক্তি পড়বি, মানে আমাদের 11 থেকে 12 যখন উঠবো,
যখন গ্রাজুয়েশন করতে যাব, যখন আদার্স অন্য কোনো কিছু যা কিছুই করতে চাই না কেন, সমস্ত জায়গাতে কিন্তু ভেক্টর কিন্তু আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। অতএব ভেক্টরটাকে আমি খুব প্রপার ওয়েতে, খুব সুন্দরভাবে, একদম ধীরে ধীরে স্মুথলি ভাবে বুঝবো। কথা বুঝতে পারছিস? যাতে করে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরতে পারি, বুঝতে পারি। কোনো জায়গাতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবি, ঠিক আছে? তাহলে এই যে ভেক্টর আমি পেলাম, তাহলে এখানে একটা সংজ্ঞা যদি আমি বলি, তাহলে যে সমস্ত রাশির কি বল মান এবং দিক দুটোই আছে, দিক উভয়ই আছে, তাকে বলে ভেক্টর রাশি। এখান থেকে এবার উদাহরণ যদি আমি বলি, বল ভেক্টর উদাহরণ। আমি বললাম সরণ, বেগ, তারপরে ত্বরণ, তারপরে দৈর্ঘ্যে সরণ, দৈর্ঘ্যের অপরিমাণী সরণ, ঠিক আছে? সরণ, বেগ, ত্বরণ, তারপরে আর কি আছে বল? ওজন বা ওজনটাই হলো বল, তারপরে বল, আর কি আছে? ক্ষেত্রফল, তারপরে বল, অনেক কিছু আছে, মনে পড়ছে না। সরণ, বেগ, ত্বরণ, বল, ক্ষেত্রফল, যা কিছু আছে ছাড়। এটা হলো এই ব্যাপার হলো। এবার এখান থেকে যেটা মার্কিং আমি করতে বলবো সেটা হলো যে দেখ, মান এবং দিক দুটোই আছে, এটাকে কিন্তু একদম হাইলাইট করবি। আর আরেকটা যেটা হাইলাইট করবি ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমরা জেনে এসেছি ক্ষেত্রফল হলো কি কোয়ান্টিটি? স্কেলার। এবার যারা যে উত্তরটা দিলি যে স্যার ক্ষেত্রফল হলো ভেক্টর কোয়ান্টিটি, কে বললি রে? একজন হাত তুল, বল কি বললি? তো তুই ক্লাস 10 এ জেনেছিস না কোথায় জানলি বল? ক্ষেত্রফলটা কোথায় জানলি যে ভেক্টর কোয়ান্টিটি? এটা তো কাল পরশুদিন পড়েছিলাম আমি, পরশুদিন পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যেটা আমি পাচ্ছি ক্ষেত্রফল, তাহলে এখান থেকে এবার নোট আকারে যেটা লিখতে হবে, সেটা দেখ, নোট আকারে লিখবি। এখানে নোট লিখে দে যে ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি, এবং এর দিক হলো তল বরাবর লম্ব, তল বরাবর বাইরের দিকে, ক্ষেত্রফল হলো ভেক্টর রাশি এবং এর দিক হলো তল বরাবর বাইরের দিকে। মানে এটাকে আমি স্পেশালি ভাবে গুরুত্ব কেন দিচ্ছি, তার কারণ হলো যে আমি যদি বলে থাকি বা তোরা হয়তো ক্লাস 10 পর্যন্ত জেনে এসেছিস যে ক্ষেত্রফল হলো স্কেলার কোয়ান্টিটি, কিন্তু না, ক্ষেত্রফল হলো ভেক্টর কোয়ান্টিটি এবং এর মানে এর দিক হলো কি তল বরাবর বাইরের দিকে। এবার এখান থেকে যে কোশ্চেনটা আসছে, যে কোশ্চেন বা ব্যাপারটা আসছে, যে এই যে এটা আমি একটা এঁকে দিচ্ছি, দেখ আমি কোনটা আঁকছি, যে এখানে একটা বর্গক্ষেত্র আঁকলাম, এটা বর্গক্ষেত্র আঁকলাম রে নাকি আঁকলাম আয়তক্ষেত্র। আমি বললাম এটার দৈর্ঘ্য হলো 10, এটার দৈর্ঘ্য হলো 5, তাহলে এ সমান কত বল? ক্ষেত্রফল। এ সমান হলো ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলকে আমি ডিনোট করছি এ দিয়ে। সমান কত আসে বল? 10 ইনটু কত 5 সমান কত? 50 মিটার স্কয়ার, তাই নয় কি? 50 মিটার স্কয়ার। তাহলে আমি বলছি যে ভেক্টর যদি থাকে তাহলে মান তো পেয়ে গেলাম 50 মিটার স্কয়ার, তাহলে এই ক্ষেত্রফলের দিকটা তাহলে কোন দিকে? দিকটা কোন দিকে বল? দিকটা কোন দিকে? কি বলেছে এখানে লেখা আছে বল? যে এর দিক হলো তল বরাবর বাইরের দিকে, তাহলে এই ক্ষেত্রফলের তল কোনটা? এটা তল তো। এটা যদি তল থাকে, এই যে এটা হলো কি আয়তক্ষেত্র তো, ওই যে যেটা এঁকেছি সাপোজ ধরে নে এটা হলো আয়তক্ষেত্র, তাহলে এর তল কোনটা? এটা। তাহলে এর তল যদি এটা হয়, তাহলে এই তল বরাবর বাইরের দিকে হলো এই যে এটা, এই যে যেটা দেখতে পাচ্ছিস মার্কারটা, এই তল বরাবর বাইরের দিকে তো। তাহলে তল বরাবর বাইরের দিকে যে মার্কারটা আছে, এটা কি ডিনোট করছে? এর দিক ডিনোট করছে। কি ডিনোট করছে? দিক ডিনোট করছে। অর্থাৎ একটা ক্ষেত্রফল আঁকলাম, এই ক্ষেত্রফলের তল বরাবর বাইরের দিকে,
অনেকের মাথায় কোশ্চেন জাগতে পারে যে স্যার তল বরাবর ভিতরের দিকেও তো হতে পারে নাকি, এটা হতো বাইরের দিকে, এটা হতো ভিতরের দিকে, কখন তল বরাবর বাইরে নেব কখন ভিতরে নেব, না তো এর একটা কনসিকুয়েন্স আছে। যেমন আমি বললাম যে সাপোজ তুই মাঠের মধ্যে আয়তাকার মাঠের মধ্যে হাঁটতে শুরু করলি, প্রথমে তুই হাঁটছিস দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য গেলি দিয়ে প্রস্থ গেলি, তাহলে প্রথমে দৈর্ঘ্য বরাবর হেঁটে প্রস্থ গেলাম, সে সময় আমার দিক যেটা হবে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে আমার তল বরাবর কি বাইরের দিকে, ঠিক আছে। আর এই যে গতিটা যেটা আমি পাচ্ছি এটা অ্যান্টি ক্লক যাচ্ছে না ক্লক যাচ্ছে বন্ধু, এই যে আমি হাঁটছি দেখ অ্যান্টি ক্লক যাচ্ছে না ক্লক যাচ্ছে, অ্যান্টি ক্লক না ক্লক, অ্যান্টি ক্লক নয়, অ্যান্টি ক্লক তো নেই, অ্যান্টি ক্লক মানে ঘড়ির কাঁটা কি করছে এইরকম ভাবে ঘুরছে, ঘড়ির কাঁটা এইরকম ভাবে ঘুরছে, আর আমি যাচ্ছি এরকম ভাবে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এটা তো অ্যান্টি ক্লক। যদি আমার অ্যান্টি ক্লক যায় তাহলে আমার ক্ষেত্রফলের ডাইরেকশন হলো ঘড়ির কাঁটার বাইরের দিকে, বাইরের দিকে। এবার যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই, এই যে দৈর্ঘ্য থেকে আমি প্রস্থ নিয়ে এলাম, এরকম ভাবে আমি মুভমেন্ট করতে শুরু করলাম, তাহলে আমার ডাইরেকশন কোনটা হবে, ভিতরের দিকে। কথা বুঝতে পারছিস, ভিতরের দিকে, এই দেখ ভিতরের দিকে আমার, এই যে এই ভিতরের দিকে। তাহলে যদি আমি অ্যান্টি ক্লক যাই তাহলে বাইরের দিকে, যদি আমি ক্লক যাই তাহলে কি হলো, ভিতরের দিকে। এই যে এরকম ভাবে আমার অ্যান্টি ক্লক যাচ্ছি তো, তার মানে দৈর্ঘ্য নিলাম যে প্রস্থের দিকে আমি এরকম ভাবে টেনে দিলাম, আমার বুড়ো আঙুল কোন দিকে ডিনোট করছে, বাইরের দিকে, এই বুড়ো আঙুলটা হলো আমার ক্ষেত্রফলের দিক। তুই যদি এখান থেকে যেতে যেতে এবার এই দিক বরাবর আসতে শুরু করলি ক্লকওয়াইজ, তাহলে আমি যে যাচ্ছি দেখ, এই যে দেখ যে গেলাম দিয়ে আমি কোথায় এলাম, এই প্রস্থের দিকে, তাহলে আমার বুড়ো আঙুল কোন দিকে ডিনোট করছে, ভিতরের দিকে, এবার দিক কোন দিকে হলো, ভিতরে। কথা বোঝা গেল? অর্থাৎ যদি আমি মানে ক্লকওয়াইজ যাই, এখানে লিখে দে, এটা তো লিখেছি বাইরের দিকে, যদি ক্লকওয়াইজ যাই, যদি ক্লকওয়াইজ যাই তাহলে তল বরাবর ভিতরের দিকে, যদি অ্যান্টি ক্লক যায় তাহলে তল বরাবর বাইরের দিকে ক্ষেত্রফলের দিক নির্দেশ করবে, ক্ষেত্রফলের দিক নির্দেশ করবে। তাহলে আশা করছি ক্লক আর অ্যান্টি ক্লক বুঝতে পেরেছিস। ক্ষেত্রফলের দিক নির্দেশ করবে, এই যে ক্ষেত্রফল নিয়ে এতটা আমি এটাকে গুরুত্ব দিলাম কেন, তার কারণটা হলো আমরা যখন 11 12 ছেড়ে কম্পিটিটিভের জন্য এখন প্রিপারেশন নিব, তখন কিন্তু কম্পিটিটিভে কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা কোশ্চেন দেয়, নিম্নের কোন রাশিটা ভেক্টর কোয়ান্টিটি। আমি যেমন কোশ্চেনটা লিখে দিচ্ছি যে নিম্নের কোন রাশিটা, নিম্নের কোন রাশি ভেক্টর। এবার তাদের অপশন দিয়ে দিল, এ হলো ভর, বি হলো ঘনত্ব, সি হলো কি বল সে ভর ঘনত্ব, ক্ষেত্রফল, এবার ডি হলো নান মানে কি কোনটি নয়। এবার আমরা সায়েন্সের স্টুডেন্ট বলেই কিন্তু আমরা জেনে গেলাম যে ক্ষেত্রফল হলো কি ভেক্টর কোয়ান্টিটি, সঙ্গে সঙ্গে আমি দাগ দিয়ে দিলাম, কিন্তু যারা আর্টসের আছে তারা কিন্তু জানবে না, তারা তখন কি বলবে যে না মানে কোনটাই নয়, এখানে ভরও নয় ঘনত্ব নয় ক্ষেত্রফল কোনটা নয়, তখন কিন্তু ভুল হয়ে গেল। আর এই কোশ্চেনটা হলো WBPSI এর 2022 এর কোশ্চেন, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এটা পড়েছিলাম। আর এই কোশ্চেনটা মাঝে মাঝে রিপিট হয়, শুধু এসআই এর কোশ্চেন নয়, এটা WBCS যে কোনো কম্পিটিশনের পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন আসে। অতএব এটাকে কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে দাগিয়ে রাখবি যে শুধুমাত্র আমাদের পরীক্ষার এক্সামের পারপাসে নয়, আমার সমস্ত রকমের এক্সামের পারপাসের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। আর এই কারণের জন্যই কিন্তু আমি ক্ষেত্রফলটাকে এতটা গুরুত্ব দিলাম, স্পেশালি ভাবে আমার 5 মিনিট বা 10 মিনিট ধরে আলোচনা করব। ঠিক আছে, চল এবার এখানে ক্ষেত্রফল গেল। আর একটা যেটা এখানে নোট করতে হবে, এটা আমি ডাকছি, এটা কত, এটা আমি দাঁড়াবো
আরেকটা যেটা নোট করব সেটা হলো এরকম, মাঝে মাঝে ক্যামেরার সামনে কারণ আমাদের সবারই কিন্তু একটা মানে অ্যাডও দিতে হবে নাকি, আমরা খালি চক রিসেন্ট একাডেমি সব ফ্যামিলি, তাই না? দেখ এবার যেটা আমি বলবো সেটা হলো যে তড়িৎ প্রবাহ মাত্রা। এবার আরেকটা যেটা নোট করবি সেটা এইরকম নোট, তড়িৎ প্রবাহ মাত্রা যে লিখে না, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মান এবং অভিমুখ, অভিমুখ দুটোই আছে, দুটোই আছে, তা সত্ত্বেও প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা স্কেলার রাশি, স্কেলার রাশি। বোঝা গেল? তোকে যদি কোশ্চেন করে মান এবং দিক দুটোই আছে তবুও ও স্কেলার ভেক্টর নয়, কোন রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মান এবং দিক, এই যে দেখ এটা আবার কি করবি, মান এবং অভিমুখ, এটা হাইলাইট করবি। মান এবং অভিমুখ থাকা সত্ত্বেও আমার যে রাশিটা স্কেলার সেটা হলো প্রবাহ মাত্রা। এর কারণ কি? এর কারণ বলে এবার হেডিং করবি, কারণ হলো, কারণ হলো প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা ভেক্টর, ভেক্টর সংযোজনের, সংযোজনের বীজগাণিতিক নিয়ম, বীজগাণিতিক, বীজগাণিতিক নিয়ম, নিয়ম মেনে চলে না, নিয়ম মেনে চলে না। এই কারণের জন্যই আমার তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা হলো স্কেলার কোয়ান্টিটি। এবার অনেকে এই ব্যাপারটাকে হয়তো বুঝতে পারছিস না, কিন্তু আমি বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। যেমন ধর যে ক্লাস 10 এ থাকতে কিন্তু এরকম আমার চিরা পরিচিত একটা সার্কিট আমি কিন্তু এঁকেছি বা পেয়েছিলাম না বল? এরকম ছিল তো, যেটা এটা হলো আর বা রোধ আর এটা হলো কি ব্যাটারি ভোল্টেজ। তাহলে এই যে ভোল্টেজ যদি থাকে এটা পজিটিভ আর নেগেটিভ দিক কোনটা বল? কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? যেটা বড় থাকবে সেটা কি পজিটিভ, যেটা ছোট থাকবে সেটা নেগেটিভ। তাহলে এইটা হয়ে গেল আমার পজিটিভ, এটা হয়ে গেল আমার নেগেটিভ। কারেন্ট যে যাবে, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় কি বলেছিলাম? কারেন্ট আমার পজিটিভ থেকে আমার নেগেটিভে যাবে, এই যে দেখ নেগেটিভ আসবে। তাহলে সর্বদাই কিন্তু এই সার্কিটে কারেন্টের অভিমুখ কি পজিটিভ থেকে নেগেটিভ সর্বদাই। তাহলে এটার একটা আমি মান কিন্তু পাচ্ছি। সাপোজ আমি বললাম যে I সমান হলো 5 অ্যাম্পিয়ার, কত বললাম আমি? 5 অ্যাম্পিয়ার। তাহলে I হলো 5 অ্যাম্পিয়ার, এর যে একটা দিক, একটা তো দিকও আছে, সেই দিকটা কি পজিটিভ থেকে কি নেগেটিভ। তাহলে এর মানও পেলাম, দিকও পেলাম, তা সত্ত্বেও কারেন্ট হলো কি ভেক্টর না স্কেলার? স্কেলার। কেন? কেন? তার কারণ হলো যে সংযোজনের বীজগাণিতিক নিয়ম মেনে চলে না। ঠিক আছে, এই দুটো স্পেশালি ভাবে আমাকে নোট আকারে লিখতে হবে। এবার যে কথাটা আমি বলতে চাইছি যে এই যে এটা বীজগাণিতিক নিয়মটা কি, এটা আস্তে আস্তে আমরা শিখে যাব। শিখে গেলেই কিন্তু আমি কিন্তু মোটামুটি বুঝতে পেরে যাব যে আমাদের প্রবাহ মাত্রা কি থেকে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লেকচার এবার এগোচ্ছি, সামনের দিকে এগোচ্ছি। এই পর্যন্ত হয়েছে? হয়ে গেছে। তাহলে আমি মিটাচ্ছি এবার। এটা হয়নি, এটা হয়েছে, এটা হয়েছে তো। এরপরে হেডিং করবি, বা হেডিং যদি না করিস তাহলে বল। তাহলে মৌখিক ভাবে বলতো, মৌখিক ভাবে যেটা আমি বলবো সেটা হলো যে ভেক্টর আর স্কেলার মধ্যে তফাৎ কি? দুটো তফাৎ বল। কি পার্থক্য? ভেক্টর আর স্কেলার মধ্যে দুটো পার্থক্য বল। উল্টো বলে। ভেক্টর মানে মান এবং দিক উভয় আছে, বুঝলি? আর স্কেলার শুধুমাত্র কি আছে? মান আছে কিন্তু দিক নেই। এটাই হলো আমার কি পার্থক্য, মেন পার্থক্য। এবার ভেক্টর কি বীজগাণিতিক নিয়ম আমার ফলো করবে? না। ভেক্টর ফলো করবে, ভেক্টরের বীজগাণিতিক নিয়ম ফলো করবে ভেক্টর, কিন্তু স্কেলার করবে না। এটাই হলো আমার মেন পার্থক্য। দেখি এবার ভেক্টর, এবার হেডিং করবি, এরপর হেডিং করবি ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ
অর্থাৎ আমি যে দুটো রাশি পেলাম, একটা স্কেলার আর একটা হলো ভেক্টর, এই দুটো রাশিকে আমি কিভাবে ডিনোট করব বা কিভাবে আমি ডিফারেন্স করব। যেমন আমি বললাম যে যে কোনো ভেক্টরকে আমার একটা রেখা দিয়ে ডিনোট করা হয়, সেই রেখাটা হলো এরকম তীর চিহ্ন। এই যে তীর চিহ্ন দিয়ে কিন্তু আমার এই যে কোনো একটা ভেক্টরকে কিন্তু আমার ডিনোট করা হয়। যেমন আমি বললাম যে ত্বরণ, যেমন আমি বলছি ত্বরণ, ত্বরণ হলো আমার কি ভেক্টর কোয়ান্টিটি, এই যে a, তাহলে এর উপরে কিন্তু আমার এরকম ভাবে একটা ভেক্টর সাইন কিন্তু আমাকে দিতে হবে, হয়ে গেল। তারপর আমি বলে দিলাম ভর, ভর সমান আমি যেটা ডিনোট করছি m, তাহলে m এর উপরে কি আমি ভেক্টর সাইন দিব? কেন? ভর হলো স্কেলার। তারপরে চলে আসে বেগ, বেগ হলো v, তাহলে এর উপরে ভেক্টর সাইন দিতে হবে, এই তিন চিহ্নটা দিতে হবে তো, তাহলে এই তিন চিহ্নটা দিলাম। কেন দিলাম? বেগ ভেক্টর রাশি, তারপর ত্বরণ গেল, ভর গেল, বেগ গেল, তারপরে বল, বল সমান হলো আমার কি বললাম বল ফোর্স, ফোর্সের উপরে আমি কি এরকম ভাবে আমি মাত্রা দিব যাতে করে আমি কি ডিফারেন্স করতে পারি। তারপরে আমি বলবো ঘনত্ব, তারপরে আমি বলে দিলাম ঘনত্ব, ঘনত্ব সমান ডেনসিটি, বল ডেনসিটির উপরে কি ভেক্টর সাইন দিব? না না, তাহলে এটা কাটলো এটা। তারপর আমি চলে আসবো আর কি আছে, উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা সমান আমি কি ডিনোট করি? টি। তাহলে দেখ যে সমস্ত রাশিগুলোর উপরে কোনো রকম মার্কিং নাই বা এই চিহ্নটা নাই, সেগুলোই হলো আমার কি স্কেলার, আর যাদের উপরে আছে সেগুলো হলো আমার ভেক্টর। অর্থাৎ ভেক্টরের প্রকাশ কিন্তু আমাকে করতে হবে এরকম মার্কিং দিয়ে। এই মার্কিং ছাড়া আমার ভেক্টর যদি আমি প্রকাশ করি তাহলে কিন্তু আমার অ্যানসার বা উত্তর কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। ভবিষ্যতে যখন আমি অ্যাকুরেট অ্যানসার লিখতে যাব, প্রত্যেকটা ভেক্টরের উপরে কিন্তু এরকম ভাবে আমাকে মার্কিং করতে হবে। বুঝা গেল? এই হলো আমার গল্প। তারপরে যেটা দেখো সেটা হলো তোদের বইয়ের কিছু কিছু সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার মধ্যে আমি প্রবেশ করছি। সেই সংজ্ঞাটা হলো প্রথম কথা আমি দেখবো সেটা হলো আদি বিন্দু, আদি বিন্দু বা ভেক্টরের আদি বিন্দু বা প্রয়োগ বিন্দু তোদের বইয়ে আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রয়োগ বিন্দু কাকে বলে? তাহলে এই যে আদি বিন্দু বা প্রয়োগ বিন্দু, তাহলে এখানে যেটা আমি বলতে চাইছি সেটা হলো এইরকম যে একটা ভেক্টর আমি এঁকে দিলাম, সেটা হলো এইটা হলো, আর এইটা হলো আমার, এটা হলো 0 পয়েন্ট, এটা হলো a পয়েন্ট। এবার এইটাকে আমি তীর চিহ্ন দিয়ে ব্যাখ্যা করলাম। বল এই যে এটা কি আমি একটা ভেক্টর হিসাবে প্রকাশ করলাম তো, মানে ভেক্টর মানে কি একটা তীর চিহ্ন হিসাবে আমাকে দেখাতে হবে। তাহলে এই যে রেখাটা আমি পেলাম, এই রেখাটার কোনটা আদি বিন্দু আর কোনটা অন্তিম বিন্দু বলতো আমাকে? জিরোটা হলো আদি বিন্দু, অন্তিম বিন্দু কোনটা? তাহলে কি বলবি? তাহলে এখানে আদি বিন্দু যদি তোকে সংজ্ঞা বলে তাহলে কি বলবি? কি বলবি? যে আমার কোন ভেক্টরের যে প্রাথমিক যে বিন্দু বা আরম্ভ যে বিন্দু সেটাই হলো আমার কি আদি বিন্দু। তোকে যদি বলা হয় বা প্রয়োগ বিন্দু, তোকে যদি বলা হয় অন্তিম বিন্দু কোনটা? শেষ। একটা ভেক্টরের যে শেষ বিন্দুটা আছে সেটাই হলো আমার কি অন্তিম বিন্দু। বুঝা গেল? আমি আর সন্ধান ছেড়ে জাস্ট আমি বলে দিলাম। তারপরে দেখব চলে এবার প্রয়োগ রেখা, এরপরে হেডিং করবি প্রয়োগ রেখা। তোদের বইয়ে আছে দেখ, এই যে সংজ্ঞাগুলো আমি পড়ছি এগুলা কোন রকম মানে প্রয়োগ বিন্দু তো হলো, আর কোন রকম ইয়ে নাই, মানে পরীক্ষাতে এগুলো আসবে না। তবে কি বলতো যে তোরা হয়তো বা বলবি যে স্যার এগুলো পড়ালো না, এগুলো পড়ালো না, সেই কারণের জন্য এগুলো কাজ করা প্রয়োগ রেখা, মানে তোদেরও একটু হয়তো সুবিধাটা হবে যাতে করে এটা হয়। প্রয়োগ রেখাটা কি? কোন ভেক্টরের আদি বিন্দু এবং অন্তিম বিন্দু যোগ করে যে রেখা পায়, ক্যামেরাটা হচ্ছে কিনা একবার দেখবি রে, ক্যামেরা চালু আছে কি দেখ তো। হচ্ছে, লালটা ইয়া আছে বলে আছে তো, চলছে। যোগ করে যে রেখা পায় সেই রেখা
সেই রেখাকে বলে প্রয়োগ রেখা। প্রয়োগ রেখা আদি বিন্দু গেল, প্রয়োগ বিন্দু গেল, প্রয়োগ রেখা গেল। এরপরে আমি পাবো সমান ভেক্টর। তারপরে হেডিং করবি সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর এদের এ অনুযায়ী কিন্তু আমি বুঝে রাখবো বা বুঝে গেছি। সমান ভেক্টরটা কি? যে সমস্ত ভেক্টরের মান এবং দিক উভয় সমান তাদেরকে আমি কি বলবো? সমান ভেক্টর। লিখে নেন, যে সমস্ত ভেক্টরের ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান, উভয়ই সমান, সমান বা একই, তাদের বলে সমান ভেক্টর। সমান ভেক্টর। এবার এখানে যে গল্পটা আমার আসছে সেটা হলো যে আমি দুটো ভেক্টর এখানে যেটা মার্কিং করছি সেটা হলো যে মান এবং দিক উভয়ই কিন্তু আমার সমান হতে হবে। যেমন আমি বললাম যে সাপোজ যে এইটা হলো একটা ভেক্টর যেটাকে ও আর এটা এ, এবং এটাকে আমি ডিনোট করলাম ও এ দিয়ে, এটা সমান হলো 5 মিটার। আমি আরেকটা ভেক্টর রেখে দিলাম সেটা হলো এই যে এটা হলো এ, এটা হলো বি আর এটা হলো সি, যেটাকে আমি ডিনোট করছি বিসি দিয়ে। বিসি ভেক্টর সমান 5 মিটার। এই যে দেখ, এই যে বিসি আর এই যে ও এ, বল এই দুটো ভেক্টর কি সমান না অসমান? সমান। সমান পাক্কা? বল পাক্কা? সমান নয়। এদের শুধুমাত্র মানটা সমান হলো, দিকটা উল্টা না, দিকটা আলাদা না রে। তাহলে ভেক্টর যখনই আমার মাথার মধ্যে আসবে শুধুমাত্র মান নয়, মানের সঙ্গে আমার কি দিতে হবে? দিক নিতে হবে। বুঝতে পারা গেল? তাহলে দিক নিতে হবে। তাহলে এখানে যেটা আমি পাচ্ছি, এই যে এটার দিক হলো পূর্ব দিক বরাবর, এটার দিক হলো কি পূর্ব আর উত্তরের মধ্যবর্তী, অর্থাৎ এরকম একটা কন্ডিশনে চলে যাবে। মানে এই দিক আর এই দিক তো সমান নয়, তাহলে সমান যদি না হয় তাহলে এই দুটো ভেক্টরকে আমি সমান করতে পারবো না। সমান হতে হলে অবশ্যই আমাকে কি মান আর দিক সমান হতে হবে। তাহলে এটাকে যদি এবার আমি বলি যে একটা আরেকটা ভেক্টর আমি এঁকে দিলাম যে সি আর এ, এর দিক হলো এই দিক, এবং সি এ ভেক্টর সমান আমি পেলাম 5 মিটার। না, এই যে 1 নাম্বার, এই যে 2 নাম্বার, এই 1 নাম্বার এবং 2 নাম্বার ভেক্টর সমান, কিন্তু 3 নাম্বার ভেক্টর সমান নয়। কারণ বুঝতে পারা গেল মান এবং দিক আমাকে কি করতে হবে? একই নিতে হবে। ঠিক আছে, এটা গেল সমান ভেক্টর। এরপরে যেটা আমি করব সেটা হলো, এটা আমি কি দিলাম, এরপরে যেটা আসবে সেটা হলো যে সমতলীয় ভেক্টর। এরপরে আসবে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। তাহলে সমতলীয় ভেক্টর কাকে বলে? সমতল বক্রতলের, আশা করছি তোদের সমতল এবং বক্রতল নিয়ে আইডিয়া আছে। সমতল মানে কি? যেটা একদম প্লেন। আর বক্রতল মানে কি? এগুলো কেবল। ঠিক আছে, এটা হলো কথা। তাহলে এখানে সমতলীয় ভেক্টর মানে যে সমস্ত ভেক্টরগুলো একই তলে অবস্থান করে, যে সমস্ত ভেক্টরগুলি একই তলে অবস্থান করে, একই তলে অবস্থান করে তাকে বলে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর তাকে বলা হয় কি? সমতলীয় ভেক্টর। এবার যে কথাটা আমার আসছে সেটা হলো, দেখ এখানে এই যে এই ভেক্টরটা প্রত্যেককে সমতলীয় না অসমতলীয় ভেক্টর বল? প্রত্যেককে কিন্তু সমতলীয় ভেক্টর। তার কারণটা কি? এটা কি বোর্ডের তলে তো অবস্থান করছে, তাই না? তুই এখানে একটা ভেক্টর রাখ, এখানে একটা ভেক্টর রাখ, এখানে একটা ভেক্টর রাখ, সবগুলো ভেক্টরই কিন্তু আমার বোর্ডের তলে অবস্থান করছে। তার জন্য এটাকে আমি বলছি সমতলীয় ভেক্টর। কিন্তু একটা যাও, আমি বললাম যে এটা একটা ভেক্টর। এবার আমাদের দেওয়াল যে আছে, পাশের দেওয়াল যেটা 90 ডিগ্রি কোণ করে উৎপন্ন করছে, মানে এটা একটা দেওয়াল, আর ওই পাশে যে দেওয়ালটা আছে সেই দেওয়ালে একটা ভেক্টর আছে, বল এটা কি সমতলীয় ভেক্টর? না।
কারণ কি এটা একটা তল ওটা আলাদা তল আর এই দুটো তলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি যদি দুটো তলের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে সেটা হয়ে যাবে আমার কি সমতলী ভেক্টর এবার এই যে এটাকে যদি একটা তল বলি এটাকে যদি একটা তল বলি এটাকে যদি একটা তল বলি তিনটা তলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি এখানে যে ভেক্টরটা আছে এখানে যে ভেক্টরটা আছে এখানে যে ভেক্টরটা আছে এখানে যে ভেক্টরটা আছে সবগুলো আমার কি সমতলী ভেক্টর ক্লিয়ার হয়েছে এই হলো আমার সমতলী ভেক্টর এবার যেটা আমাকে ভালো করে যেটা ধারণা করতে হবে সেটা হলো স্বাধীন ভেক্টর আর একক ভেক্টর